জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানেই একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকে। আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, তবে আজকের এই আয়োজনটি অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন, এবং সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া সারথি এবং অতিথিদের কাছে। আপনার হয়ে আমরা সেই প্রশ্নটি চেষ্টা করব আপনাদের হয়ে সেই প্রশ্নটি কিংবা মন্তব্যটি আমাদের অতিথিদের কাছে পৌঁছে দিতে। এবং ফলে এখনই চোখ রাখুন এবং প্রশ্ন করতে থাকুন। যে কোনো ধরনের মন্তব্য কিন্তু আমরা কাম্য করি আপনাদের কাছ থেকে। আমাদের সাথে আজকে বেশ কয়েকজন দারুণ মানুষ যুক্ত রয়েছেন, যারা একটা প্রভাব রাখেন। আমরা বলি না যে আমাদের সাথে খুব দারুণ দারুণ কিছু মানুষ যুক্ত হয়। আজকে আমি খুবই ভালো লাগছে যে তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন সুমন মুস্তাফিজ, যিনি লেখক তবে সাহসী মানুষ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাদেরকে পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমাদের সাথে যুক্ত রয়েছে দর্শক আরও একজন সাহসী মানুষ, মাবরুর রশিদ বান্না, নির্মাতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমিও ভালো আছি। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন রেজাউল করিম রনি, যিনি সমাজ চিন্তক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে। সুমন মুস্তাফিজ ভাই, আমি আপনাকে প্রশ্নটা দিয়ে করতে চাই, আর ইউ ফেমাস? আমি ফেমাস, হ্যাঁ। আর ইউ ফেমাস আপনি তো প্রশ্ন করেছেন, এটার উত্তরটা এরকম, আমি যদি যে কারণে ফেমাস হয়েছি সেটা যদি আমার ওই জিনিসটা যদি সাকসেস হইতো, তাহলে আমি হয়তো বা আমিও গর্ব করে বলতে পারতাম আই এম ফেমাস। আচ্ছা, ব্যাপারটা এরকম আর কি। ভিতরে একটু কষ্ট পরিমাণটা একটু বেশি আর কি। এই জন্য কষ্টগুলো তো শুনবই অবশ্যই, যে কি কারণে আপনার কষ্টটা আছে, কি হয় নাই, কি প্রত্যাশাটা প্রাপ্তিটা মিলে নাই সেটা নিয়ে। কিন্তু আপনি নিজেকে মনে করছেন যে আপনি এখনো ফেমাস না? না, ফেমাস আমি এই মিডিয়াতে এসে আমার ফেসটা সবাই চিনলো, জানলো। আমি দেশের জন্য যা করতে চাইলাম, আমার ছেলেমেয়েদের জন্য যা করতে চাইলাম সেটা করতে পারলাম না, সেটা তো তাহলে আমি ফেমাস হইলাম কিভাবে? আচ্ছা, আমার চেহারাটা দেখাইলেই যদি আমি ফেমাস হয়ে যাই, তাহলে তো আর এক্স্যাক্টলি। এবং আমরা এটাই বলতে চাই সবসময় আমাদের এই আয়োজন থেকে, যে মানুষের কাজটাই না থেকে যায়, এবং সেই কাজটাই আসলে ফেমাস। ফেমাস শব্দটা আসলে রূপক অর্থে আমরা ব্যবহার করি। মান্না ভাই, আপনার কাছে একই প্রশ্ন, আর ইউ ফেমাস? আধিক্যতা করতে চাই না, অবশ্যই একরকম তো ফেমাস বটেই। হ্যাঁ, এটা যেহেতু অনেক বছরের একটা জার্নি, আমার ফেমাস হওয়ার আবার বিভিন্ন ধাপ আছে। হ্যাঁ, কখন শুরু তো আসলে নির্মাতা হিসেবে এক ধরনের পরিচিতি আসলো, জি। তারপরে আসলো হচ্ছে এক ধরনের পরিচিতি পলিটিক্যাল কিছু কারণে। আসলে পলিটিক্যাল কারণ, আমি কোনো দল করি না এই জন্য, কিন্তু আমি রাইট কথা বলার চেষ্টা করি যে মানুষের পক্ষে কথা বলার। সেটার জন্য হয়তো মানুষ চেনে, 2-4-5 জন চেনে, এটাই আসলে। তো চেনার জায়গা থেকে আমি বলতে পারি ডেফিনেটলি হ্যাঁ, আমি হয়তো কিছুটা হলেও মানুষ আমাকে ভালোবাসা গ্রহণ করে, দ্যাটস আই এম ফেমাস। অবশ্যই। এবং এই যে বিষাদভাবে বললেন যে একটা জায়গায় হয়তো আপনি নিয়ে যেতে চেয়েছিলেন, বা আপনার কাজটাকে একটা ল্যান্ডমার্কে পৌঁছানোর কথা ছিল, সেটা আসলে কতটুকু পৌঁছায় এবং আদৌ কতটুকু পৌঁছাতে পারলো কিনা, বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। তারেক রনি ভাই, আর ইউ ফেমাস? এই বিষয়টা আমি বুঝতে পারি না। আচ্ছা। এবং ফেমাস ব্যাপারটা আপনি যে শুরুতেই বললেন রূপক অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো ধরেন এই যে সেলিব্রিটিনেসটা, এই অর্থেই তো আমরা ফেমাস কিনা যাচাই করি। দেখেন, সেলিব্রিটিনেস বা হিরো, এইটা একজন হিরো এই কারণে হিরো না যে আপনি তাকে হিরো মনে করেন বা কেউ তাকে হিরো হিসেবে ট্রিট করে। একজন হিরো এই কারণে হিরো যে তার ভিতরে হিরোইটিক অ্যাটিটিউড আছে, মানে সে বাই ডেফিনেশন সে হিরো। যেমন ধরেন জুলাই যোদ্ধা যদি দেখেন আপনি, তো ওদেরকে কিন্তু কেউ বলে নাই তুমি বীর, বা ও ট্রয় যুদ্ধের ইতিহাসও পড়ে নাই। ফলে ও নিজ দায়িত্বে যে হিরো হয়ে গেল, তার মানে ওর মধ্যে ওই হিরো হওয়ার কম্পোনেন্টটা, সেটা মিডিয়া ওরা ফোকাস করুক বা না করুক। যেমন ধরেন আমি ফেমাস কিনা সেই বিষয়টার জন্য আমি অন্য কারো মূল্যায়নের অপেক্ষা করি নাই। যেমন ধরেন বাংলাদেশের সমস্ত ট্রেন্ড
মেইন স্ট্রিম প্রবণতা একদিকে, আমি আমার মতো করে একদিকে কাজ করছি, এবং সেই কাজ করতে গিয়ে আমাকে অনেক ক্লান্ত হইতে হয়েছে, অনেক বিরক্ত হইতে হয়েছে, কিন্তু আমি কখনোই নিজেকে ফেমাস বা বিখ্যাত হওয়ার জন্য কিছু করি নাই। এবং মানুষ আমাকে নিয়ে মাথায় তুলে নাচলো না পায়ে তুলে বাড়াইলো, তাতে আমার কিছু আসা যায় না, কাজটাই থাকুক, কাজটাই চলুক। আপনাদের ফেমাসের ডেফিনেশন তো বিভিন্নভাবে পেলাম, কিন্তু আমি আসলে ভিন্ন ভিন্ন কিছু প্রশ্ন করতে চাই। সুমন মুস্তাফিজ ভাই, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন, আপনার অনেক টাকা? আমার অনেক টাকা আমার দেশের জন্য। আচ্ছা, কেন? আমার অনেক টাকা আমার ছেলেমেয়ের জন্য। আমার ছেলেমেয়ে যখন বিপদে পড়বে, রাস্তায় থাকবে, আমার ছেলেমেয়ের উপর যখন আক্রমণ হবে, আমার দেশের উপর যখন অন্যায় চলবে, আমার দেশে যখন অবিচার চলবে, দেন অবভিয়াসলি আমি ওদের জন্য, আমার টাকা না শুধু, আমি নিজেই ওদের জন্য। আচ্ছা, আমি এই কারণটা একটু ব্যাখ্যা করে দিই। হঠাৎ করে কেন আমি আমার অতিথিকে জিজ্ঞেস করলাম আপনার কাছে অনেক টাকা, কারণটা হচ্ছে আপনারা দেখেছিলেন যে গত বছর জুলাই গণঅভ্যুত্থানটা যখন চলছিল, তখন নানান বয়সী মানুষ, নানান ধরনের মানুষ, নানান পেশার মানুষ কিন্তু সেখানে যুক্ত হয়েছেন, এবং সেখানকার তাদের অবদানগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সুমন মুস্তাফিজ ভাইয়ের একটা ভিডিও তখনকার সময়ে এবং তার পরবর্তী সময়েও কিন্তু দারুণভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল শব্দটা অনেক সময় নেতিবাচক বোঝা যায়, কিন্তু এটা খুব ইতিবাচকভাবে তিনি যে একটি কন্ট্রিবিউশন রাখতে চেয়েছেন দেশের জন্য এবং আন্দোলনের জন্য, সেটি তার একটা মূল্যায়ন, যেটি তিনি বলেছিলেন যে তিনি 50,000 টাকা নিয়ে বের হয়েছেন, দরকার পড়লে জমি বেচে, তারপরেও হচ্ছে এই আন্দোলনকে আরও চালিয়ে নেওয়ার জন্য, বেগবান করবার জন্য তিনি টাকা সংগ্রহ করবেন এবং যারা গণঅভ্যুত্থানে আছেন তাদেরকে ভালো রাখবার জন্য। সেই জন্য আসলে জিজ্ঞেস করা। তবে সেই যে ভালো রাখার প্রত্যয়টা মনে আপনার ছিল, কেন মনে হইলো যে ওদের পাশে আপনার দাঁড়ানো উচিত? আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি 3 বেলা খেতে পারলেই হইলো, কিন্তু কেন মনে হলো যে আপনার এদের পাশে দাঁড়ানো উচিত? সৃষ্টিকর্তা এই দুনিয়া আমাদের পাঠানোর উপরে কিছু না কিছু, মানে ভিতরে তো সবার ভিতরে তো মানবতা কাজ করে, জি কাজ করে। আসলে আমি ওই যে বললাম না, ওই যে স্বৈরাচার সরকারের কেউ না হয়তো, এই জন্য আমার ভিতরে জিনিসটা কাজ করছে যে আমাকে কিন্তু কেউ যুদ্ধ যেতে বলিনি, আমাকে যুদ্ধ যেতে বলেছে আমার বিবেক, আমাকে যুদ্ধ যেতে বলেছে আমার ভিতরে যে একটা মন আছে ওইটা বলছে যে আমার ছেলেরা, আমার মেয়েরা অসহায় আছে, ওরা কষ্ট পাচ্ছে, আমার দেশ অশান্তিতে পরিণত হচ্ছে, আমার দেশে সত্য বলতে পারতেছি না, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছি, কোনো ন্যায্য বিচার হচ্ছে না। আমি যে এই যে আজকে আপনি আমাকে এখানে আনছেন, যমুনা টিভিকে স্পেশালি ধন্যবাদ যে আমি মুখ খুলে কথা বলতে পারতেছি। আমি কিন্তু এই কথাটুকু বিগত এই 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 গভর্নমেন্ট পতন না হলে, স্বৈরাচার সরকারের মানে পতন না হলে অথবা এইটুকু বলতে পারতাম না। এখন আমি যে কারো সমালোচনা করতে পারতেছি। তো এইটুকু করার জন্য, এই অধিকারটুকুর জন্য আমি রাস্তায় গিয়েছিলাম, যুদ্ধে গিয়েছিলাম। সবচেয়ে বড় হচ্ছে আমার ছেলেগুলো, আমার মেয়েগুলো আহত হচ্ছে, নিহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। তো আপনি কেউ তো, আমার মনে হয় এই যে ভান্না ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, আমি ওনার অনলাইনে অনেক কিছু কিন্তু দেখি। উনি হয়তো বা ওই যে বললাম না যে আপনারা ফেমাসের ডেফিনেশনটা এরকম হয় যে আমি হয়তো বা টাকা নিয়ে রাস্তায় নামছি, এটার জন্য আমি ফেমাস হয়ে গেছি। তা আরেকজন ব্যক্তি যে অনলাইন থেকে ইন্সপায়ার করলো, এত কিছু করলো দেশের জন্য, ওনাকে আবার অন্যভাবে আমাকে দেখতেছে, অন্যভাবে অন্য ভাই আমার কাছে আমরা সবাই ফেমাস, যারা আমরা যোদ্ধা ছিলাম, যারা আমরা যুদ্ধে নেমেছিলাম 24-এর, তারা সবাই আমরা ফেমাস। অবশ্যই, অবভিয়াসলি আমি ফেমাস, বাট ফেমাস আমি হইলাম, কিন্তু যে জন্য যুদ্ধ করলাম সেইটা আসলে মিলল কিনা সেটা মিলল কিনা, সেটা হইল কিনা, সেটা উনিও জানবো। তবে বান্না ভাই, টাকা নেওয়ার নামার মেইন কারণ হচ্ছে আমার ছেলেরা আহত হচ্ছে, আমার টাকা পয়সা ধন দৌলত যাই আছে দেশের জন্যই তো। আমি তো এগুলো নিয়ে যাবো না কবরে। তো আমার এই দেশটা যদি ভালো না থাকে, আমার ছেলে মেয়ে যদি ভালো না থাকে, আমি এগুলো ঘরে রেখে কি করবো, পকেটে রেখে কি করবো? দেশটা আসলে ভালো থাকা দরকার। আমি 3 বেলা খেতে পারলাম, নিজে শান্তিতে থাকলাম, সেটা আসলে দরকার নাই। আমরা যদি সবাই মিলে ভালো থাকি, তাহলে সেইটা একটা আলাদা সমীকরণ তৈরি করে। বান্না ভাই, আপনার কাছে জানতে চাও, আপনি নির্মাতা মানুষ, একটা লেন্সের মধ্যে দিয়ে বিশাল জগৎ দেখেন, সেখানে অন্যরকম একটা ভাবনা, আপনার ভাবনায় আমরা দেখি, আমরা শিহরিত হই, অনুপ্রাণিত হই। ঠিক কেন মনে হলো যে এই গণঅভ্যুত্থানে আপনার একটা কন্ট্রিবিউশন দরকার? এবং অনেকটা সময় এরকমও দেখেছি যে আমি যদি মহান মুক্তিযুদ্ধের কথা বলি, 1971 সালের প্রেক্ষাপটের কথা বলি, সেখানে সাংস্কৃতিক অবদান কিংবা আপনাদের মতো ব্যক্তিদের অবদান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কখনো কি মনে হয়েছিল যে আপনারা যারা আছেন, যারা এই অঙ্গটাতে বিশেষভাবে কাজ করেন, তাদেরও আসলে ভয়েসটা রেজ করা দরকার? অবশ্যই। আমি এটা একটু শুরু থেকে শুরু করতে চাই। শুরু থেকে বলতে আমি এটাকে শুধু জুলাইয়ের অভ্যুত্থানের সময়ে, গণঅভ্যুত্থানের সময়কার আন্দোলন মনে করি না, সংগ্রাম মনে করি না। আমি এটাকে মনে করি হচ্ছে লগি মৈঠার সময়কার আন্দোলনের সময় থেকে। তো এটা আসলে যে শুধু আমি মনে করি না এটা শুধু জুলাইতে দানা বেঁধে উঠলো, এটা এত বছরের সংগ্রাম, যে 17 বছর ধরে যে সংগ্রামটা হলো, এই সংগ্রামের ফলে এসে জুলাইটা ঘটলো। তো আমি আসলে ক্রেডিটটা দিতে চাই
ওই মানুষগুলোকে যারা 17 বছর গুম হয়েছেন, খুন হয়েছেন, যাদের পরিবার আক্রান্ত হয়েছে, সেই মানুষগুলো যারা অত্যাচারিত হয়েছে, সেই মানুষগুলোকে। তো আমার কন্ট্রিবিউশনটা শুধু এটাই ছিল, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি অন্যায়কে প্রশ্রয় না দিতে, এমন কোনো কাজ না করতে, এমন কোনো লোকদের সাথে, ব্যক্তিদের সাথে উঠা বসা না করতে, তাদেরকে নিয়ে ফ্লেক্স না করতে, সেটা যেভাবেই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে সেলফি তুলে হলেও এমন কিছু না করতে যাতে করে আমাকে কেউ ওই ট্যাগটা দিতে পারে যে তুমি তো ওদের সাথে ছিলা। আমি কখনোই খুব সচেতনভাবে চেষ্টা করেছি যে এরকম যদি আমার অজান্তে কোনো রেয়ার ঘটনা ঘটে থাকে সেটা হতে পারে, কিন্তু আমার জানা মতে এটা হয়নি। আমি সবসময় চেষ্টা করেছি। আমার এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে। স্যাক্রিফাইস করতে হয়েছে কি? আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে লোভ। আমাকে টোটালি লোভের বাইরে যেতে হয়েছে যে আমার এটা লাগবে না, আমার ওটা চাই না, আমি তারপরও আমি দেখি না সঠিক পথে থাকতে পারি কিনা। সো আমার যুদ্ধটা আসলে 17 বছরের যুদ্ধ, আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠার যুদ্ধ, আমার পারিবারিক শিক্ষা, আমার নৈতিক শিক্ষা, আমার ধর্মীয় আচার, সব কিছুতে আমাকে যেটা বলেছে যে রাইট, যে তুমি এটাই করা উচিত, তোমার সাধারণ মানুষের পক্ষে থাকা উচিত, প্রতিবার যারা মজলুম তাদের পক্ষে থাকা উচিত, আমি সেই কাজটাই করেছি সবসময়। আমি যদি এই ব্যাপারটা তার একটু স্পেসিফিকভাবে বলি, যে আমরা দেখেছি, আমি যদি আপনার কথার মূল বা সারাংশ ধরি, যে আমরা দেখেছি যে বিগত সময়ে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তারা আসলে বিশেষ সুবিধা নেয়ার জন্যই আসলে বিভিন্নভাবে তাদেরকে উপস্থাপন করত। সেই জায়গাটা থেকে আপনি নিজেকে বিরত রেখেছেন। আপনি মনে করেছেন যে আপনি যদি তুলতেন হয়তো আপনার সুবিধাটা একটু বাড়তো, আপনার প্রমোশনটা একটু বাড়তো, অ্যাডভার্টাইজমেন্টটা আরও হয়তো বিশাল পরিসরে হতো। সেইটা আপনি নিজেকে বিরত রেখেছেন। সেই জায়গাটা আপনি বলছেন যে আপনার নৈতিক শিক্ষার মাধ্যমে আপনি নিজেকে গড়ে তুলেছেন। যারা গিয়েছেন তারা কি ভুল করেছেন? অবশ্যই তারা ভুল করেছেন। ভুল করেছেন ইন আ সেন্স যে দেখেন জীবনটা একটাই, আপনি মানুষ ইতিহাসের কোন সাইডে থাকবেন, রাইট সাইডে না রং সাইডে থাকবেন, সেটা আপনার পক্ষে, আপনার বিবেককে দিয়ে আপনাকে ভাবতে হবে, জাজ করতে হবে। তো দেখুন, আমি ফিল করি যে আজকে আমি যাকে সাপোর্ট করছি সেই মানুষটা যদি কালকে কোনো কারণে প্রচণ্ড অত্যাচারী হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে ওঠে, আমি কি তার বিপক্ষে কথা বলবো না? নিশ্চিতভাবে আমি কথা বলবো। তো আমি হয়তো আজকে তাকে পছন্দ করছি, কালকে এখন ঘটনা হচ্ছে আমার বোঝার জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে আমি কোনোভাবেই মনে করি না যে এই দুনিয়ায় আমাকে অনেক কিছু পেতে হবে। আমার ভালো থাকার জন্য অনেক কিছু প্রয়োজন, সেই জন্য আমার কাউকে কদমবুসি করার প্রয়োজন নাই, কোনো অত্যাচারী শোষককে আমার কদমবুসি করার প্রয়োজন নাই, আমার হঠাৎ করে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নাই, কোথাও কেউ নেই, এটা লেখার দরকার নেই। কারণ আমার ফিলিংসটা হচ্ছে যে সবসময় আল্লাহ ছিল সব জায়গাতে, সৃষ্টিকর্তা ছিল, এবং সবচেয়ে বড় কথা মজলুমেরা সংখ্যার বেশিই থাকে পৃথিবীতে, তারা সবসময় থাকবে, এটাই হলো বিষয়। এখন আমি যখন কোনো একটা কথা বলি, এটাকে অনেকে ব্যক্তিগতভাবে পার্সোনালি নিয়ে নেন, আমি একটা মেটাফোর হিসাবে বলি অনেককে বোঝানোর জন্য। আমি একটা বা দুইটা মেটাফোর ইউজ করি, সেটাকে কোনো একজন ব্যক্তিগতভাবে নিতে পারেন, কিন্তু নিয়ে লাভ নাই। আসলে আমি আসলে ব্যক্তিগতভাবে বলি না, এটা আমার বলাটা ওটা হয়তো একজন বা দুজন ব্যক্তির সাথে রিলেটেড হতে পারে, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাই সেটা হচ্ছে সামষ্টিকভাবে, যে আমার কথা হচ্ছে খুব স্পষ্ট। সেটা হচ্ছে আপনারা যারা এই অকাজটা করেছেন এবং সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য যা যা করেছেন, মনে করেছেন এটাই ভালো হবে, আপনার ফ্ল্যাট হবে, গাড়ি হবে, বাড়ি হবে, অনেক কিছু হবে, এবং আপনি সমাজে অনেক বড় বড় ইফতার পার্টির কার্ড পাবেন, এতে যেতে পারবেন, কিন্তু সেটা ভাবতেছেন না যে এটা তো রক্তের উপরে বসে আছে, মানুষের জীবনের উপর বসে আছে। এই যে জায়গাগুলো আপনারা পাবেন, এইটা ভুল হয়েছিল, এবং সেই ভুল থেকে রিকনসিলিয়েশনটা দরকার, যে আপনাকে সরি বলতে হবে, আপনাকে জাতির কাছে ক্ষমা চাওয়াটা খুব জরুরি। আপনারা ক্ষমা চেয়ে নেন না, আমি বিশ্বাস করেন আমি মুখে স্কচটেপ মেরে দিব, আমি একটা কথা বলবো না। আমি যদি একদম স্পষ্টভাবে বুঝি তাহলে, রনি ভাই আমি এখনই আসছি আপনার কাছে, আমি যদি স্পষ্টভাবে বুঝি তাহলে হচ্ছে যে আপনি বলছিলেন যেই একটা অন্যায় হয়, সেটা মানুষ হোক বা গোষ্ঠী হোক সেটা বিষয় না, যে অন্যায়টা হয় সেই অন্যায়টার বিরুদ্ধে কথা বলা দরকার, এবং তারা যারা বিশেষ সুবিধা নিচ্ছেন তারা আসলে সেই কথাটা বলেননি সময় মতো, এবং আপনি আসলে সেই সময়টার কথা বলেছেন, এখনও বলছেন। এবং আমি ছোট করে জানতে চাই, এখন যেভাবে চলছে বা সামনে যদি কেউ ভুল করে, আপনি নিশ্চয়ই সেই ভুলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আমি তো সেটা বললামই, আমার কাছের লোকটাও যদি অন্যায় করেন, আমার কাছে যদি মনে হয়, এবং বেশিরভাগ মানুষ মজলুমেরা যদি মনে করে যে এটা অন্যায়, আমি তো মজলুমের পক্ষেই যাব। রনি ভাই, ভালোই তো চলছিল, সবাই কাঁঠাল দিয়ে বিভিন্ন খাবার দাবার খাচ্ছিল, তো এর মধ্যে এই আন্দোলনটা কেন হওয়া জরুরি ছিল? দেখেন, আমরা 2013 সাল থেকে
একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি এবং আমাদের নানা পদক্ষেপ ব্যর্থ হয়েছে। 13 সাল থেকে আমরা অনেকগুলো স্টেপ নিয়েছি। তো তারপরে যে স্টেপটা সফল হলো সেইটার ক্ষেত্রে আমরা এক ধরনের আমাদের ভূমিকাটা কি ছিল, আমাদের ভূমিকাটা ছিল দ্বিধারী তলোয়ারের মতো। আমি আমার ছোটো ভাই বোনদেরকে বলতাম যে দেখো, বাংলাদেশকে রক্ষা করতে হইলে শুধু সস্তা বা শুকনা বুদ্ধিজীবিতা দিয়ে হবে না, এক হাতে গজারি আর এক হাতে কলম থাকতে হবে, শুধু কলম দিয়ে হবে না। তো ওই ধারায় আমি ধরেন আমরা সংগঠিত থাকতাম বা আমরা অ্যাক্টিভিটি চালাইতাম এবং আমি পুরো পিরিয়ডটাতে এক ধরনের পালায়ে বেড়াইছি যেরকম বলে আর কি। হ্যাঁ, আপনার তো ফলে সেদিক থেকে আপনার কেন এটা জরুরি ছিল আমাদের জন্য, দেখেন আওয়ামী লীগকে যদি আমরা এসেনশিয়ালি বুঝতাম তাহলে বাংলাদেশের রাজনীতি আজকে যে রাজনীতিহীনতার একটা জায়গায় গিয়ে পৌঁছে সেই জায়গায় যাইতো না। এবং আওয়ামী লীগকে একটা নির্বাচনী বা ধরেন একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবে পরাজিত করার পক্ষে আমি ছিলাম না শুরুর থেকেই। কেন ছিলাম না? কারণ শেখ আমল এবং শেখের বেটি আমল, দুই বাপ বেটি দুই আমল মিলা, এইটা যে এসেন্সিয়ালি একটা ফ্যাসিস্ট আইডিয়া, যেইটা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম, এই একটা ককটেল বানায়া চালানো হচ্ছে, এইটা আমরা ধরেন একাডেমিক্যালি, ফিলোসফিক্যালি, কালচারালি আমরা বুঝতাম, কিন্তু বুঝা কাউন্টার কি করব সেইটা করার কোনো সুযোগ আমাদের ছিল না। কারণ আমাদের হাতে প্রতিষ্ঠান ছিল না এবং আমাদের হাতে আমাদের যে লোকগুলো এগুলো সংগঠিত ছিল না। এবং আমরা কোনো দিনও আপনার মেইন স্ট্রিম হওয়ার চিন্তাও করতে পারতাম না। হ্যাঁ, আমরা আমাদের ছাত্ররাই নিয়ে আসলো। হ্যাঁ, তো ফলে এদিক থেকে এই জন্য আমরা চাইতাম যে আমাদের আওয়ামী লীগের এই পতনটা হইতে হবে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যাতে করে আমাদের রাজনীতির যে লেন্সটা, সংস্কৃতির যে লেন্সটা, এটা পুরাটাই এটা পরিবর্তন করা যায়। যেমন ধরেন আপনার সাথে আমার শত্রুতা, আপনি একটা চিন্তা বিশ্বাস করেন, এখন আপনার সাথে আমার ঝগড়া করে তো লাভ নেই। এখন আপনি যে জাহাজটার মধ্যে আছেন পুরা জাহাজটাই ধরেন একই রকম চিন্তা করেন, নাকি আপনি ঝগড়া করার সাহসই পেতেন না? না, আমি তো ঝগড়া করতাম, কিন্তু কথা হলো আমার টেকনিকটা কি ছিল এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন আপনি একটা জাহাজের মধ্যে আছেন এবং আপনি একটা চিন্তা লালন করেন, এখন আমি কি আপনার সাথে ঝগড়া করব নাকি আমি পুরো জাহাজটা ডুবাই দিব? আমি পুরো জাহাজটা ডুবাই দেওয়ার পক্ষে। আচ্ছা, পার্সোনালি আপনার সাথে আমি ঝগড়া করে গোতাগুতি করে কিলাকিলি করে সময় নষ্ট করবো কেন? আমরা আওয়ামী লীগের এরকম জাহাজ পতন চাইছিলাম, এটা মানে জাহাজ পতন চেয়েছিলেন, সেখানে কি গণঅভ্যুত্থানটা? হ্যাঁ, এর জন্য আমরা একটা গণঅভ্যুত্থান চাইতাম। গণঅভ্যুত্থানকে সংগঠিত করার জন্য যেই ধরনের স্পিরিট সমাজের মধ্যে পেনিট্রেট করা দরকার সেটা করতাম, সেটার বয়ান নির্মাণ করতাম, সেটাকে ফিলোসফিক্যালি এঙ্গেজ করার চেষ্টা করতাম। এটা যে লাখ লাখ কোটি কোটি লোক বুঝতো তা না, এটা অল্প কিছু লোকই বুঝতো। এবং এই জিনিসটা এবং পরবর্তী সময়ে আজকে যারা দেখতেছেন আপনার অভ্যুত্থানের বিশাল ফেজ, এরা আমাদের খুবই ক্লোজ বাই ব্রাদার এবং এই চিন্তাগুলোর মধ্য দিয়ে বেড়ে ওঠা প্রজন্ম। ফলে সেই দিক থেকে যদি বলেন যে আপনার ধরেন যে সেক্ষেত্রে আমাদের কেন এই জিনিসটা আমাদের দরকার ছিল, এইটার আমি তো শুরুতেই যেটা বলছি ফেমাস কথা আমার, হ্যাঁ, এটা যে অভ্যুত্থানের ক্রেডিট একমাত্র শহীদদের। জীবিত কোনো লোক ক্রেডিট দাবি করলে বুঝতে হবে সে অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে। তো ফলে সেদিক থেকে আমরা কেউ নাই অভ্যুত্থানের, এটা আমি বলে রাখি। কিন্তু তারপরেও কেন এটা ঘটাইতে হইলো, আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তর হইলো সেটা হলো আমাদের ধরেন এই প্রজন্মটাকে যদি আপনি এসেনশিয়ালি চিহ্নিত করেন, এটা কী ছিল? এটা ডিজুজ জেনারেশন ছিল, এইটাকে ডিজিটাল ট্যাবলেট খাওয়াই হাসিনা ডিজিটাল ফ্যাসিবাদ কায়েম করছে, এইটার তো কোনো সম্ভাবনা ছিল না। এইটা ধরেন রাত জাগতো, 2টা-3টা গার্লফ্রেন্ড রাখতো, হ্যাঁ, এত কোনো এথিক্স ছিল না। তো ফলে কেন এরকম ছিল? এবং তারা দেখবেন যে প্রচণ্ড রকম বিক্ষুব্ধ একটা জেনারেশন ছিল এবং তারা কোটা এর আগেও কোটা আন্দোলনের নামছে, ভ্যাট আন্দোলনের নামছে, সড়ক আন্দোলনের নামছে, তাই না? নামার পরে আবার যে জায়গায় চলে গেছিল। পরে এটা কেন দরকার ছিল? দরকার এই জন্য থাকে, দেখেন প্রত্যেকটা লাইফের একটা মানে আপনার জীবনের সাথে আপনার সময়ের সম্পর্ক স্থাপিত হয় কিভাবে? আপনার যে যাপিত সময়, সেই সময়ের সাথে আপনার সম্পর্কটা স্থাপিত হয় যখন আপনি সেই সময়ের হক আদায় করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেন। এইভাবে ইতিহাস তৈরি হয়। আমাদের এই প্রজন্ম, আমি একটা সেকেন্ড একটু শেষ করি, আমাদের এই প্রজন্মের কোনো ইতিহাস ছিল না। আমার বাপ দাদার ইতিহাস আছে, 71-90 আছে, কিন্তু আমার কোনো ইতিহাস নেই। ফলে আমি আমার যে সময়টা যাপন করি, কথাটা খুব গুরুত্বপূর্ণ, এইটার মধ্যে আমার কোনো বিলঙ্গিং তৈরি হচ্ছিল না। এটা হলো জাস্ট আমরা খাই দাই নোংরা করি না ঢাকা শহরটা, আবার ঈদ আসলে সবাই গ্রামে চলে যায় না, ওইরকম আর কি। ফলে পুরো সময়ের সাথে আমার কোনো কানেক্টিভিটি তৈরি হয়নি। আমার কানেক্টিভিটি তৈরি হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। কারণ আমি যে সময়টা যাপন করি সেই সময়টাকে মিনিংফুল করার জন্য, এরকম একটা অন্যায় জালেমি ব্যবস্থা চলতে পারে না, সেই সময়টাকে মিনিংফুল করার জন্য এরকম একটা অন্যায় জালেমি ব্যবস্থা চলতে পারে না, সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবন দিয়ে। এই জন্য আমরা বলেছিলাম কি
বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আপনারা সেই কথাটা বলেছেন বলেই হয়তো আসলে পরিবর্তনটা হয়েছে, তবে আমাকে ছোট্ট করে একটা পরিবর্তনের ইঙ্গিত এসেছে। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই মুহূর্তে আরইউ ফেমাস যারা দেখছেন তাদের জন্য একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরইউ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ। গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আলোচনা হচ্ছিল জম্পেশভাবেই। আমি একটু সুমন মুস্তাফিজ ভাই আপনার কাছে আসতে চাই। যেই প্রত্যাশাটা নিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থানে আপনি যুক্ত হয়েছিলেন, যেই সন্তানদের কথা ভেবে আপনি বলেছিলেন যে আমার টাকা সব কিছু দিয়ে দিতে পারবেন, জমি বিক্রি করে হলেও আপনি টাকা জোগাড় করবেন, সেই প্রত্যাশাটা আসলে কি পূরণ হলো? যদি পূরণ হয়ে থাকে সেটা আসলে কতটুকু? আপনি ঠিক 1 বছরের সন্ধি মাথায় এসে দাঁড়িয়েছেন। এটার প্রশ্নের উত্তরটা হলো, মনে করেন জুলাই যুদ্ধ শেষ হওয়ার পরপরই তখন অনেকেই আমার ওইখানে গিয়ে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওটা থেকে কমেন্টস করতো যে একদিন আফসোস করবে। বিভিন্নভাবে বিভিন্ন রঙের বিভিন্ন মানুষ ওই যে কমেন্টস করতো জি, যে আপনি যুদ্ধ করছেন কিসের জন্য? বৈষম্য দূর করার জন্য। কতটুকু বৈষম্য পান দেখা যাবে। ওরা তো আগেই অনেক কিছু জানে ভাই। তো শুরুতেই আমি বৈষম্য কি পাবো বলেন? আপনি দেখেন নর্মাল একটা সিস্টেম দেখেন, আমরা যেই যুদ্ধ করছি, আমরা যে মাঠে নামছি, আমাদেরকে কেউ ডাকে নাই, আমাদের বিবেকে আমাদেরকে সারা দিয়েছে। সবাই যুদ্ধ করতে গেছি আমরা, তাই না? যুদ্ধ করার সময় তো আমরা তো নিশ্চিত যে ব্যাক করবো এটার কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না ব্যাক করার। যুদ্ধে গেছি, দেশ বাঁচানো দরকার, দেশ বাঁচাবো। কারণ আমার বিনিময়ে, বান্নাবের বিনিময়ে, রানবের বিনিময়ে, কারো বিনিময়ে দেশটা স্বাধীন হোক, নেক্সট প্রজন্ম ভালো থাকুক, এই জন্যই তো গেছি। যে কোনো একটা যুদ্ধ, যে কোনো একটা পরিচালনা করার জন্য, মানে নামাজ পড়তে গেলে একজনের তো ইমাম মানতে হয়, কারো না কারো একটা উছিলা তো লাগে। আমরা কয়েকজনের কথায়, কয়েকজনের মানে ডাকে সাড়া দিয়ে তো নামছি। শুধু তাদের ডাকে সাড়া দিছি ব্যাপারটা এরকম না, তারা ডাকার পরেও অনেকে যায় নাই। যখন দেখছে ছেলেমেয়ের উপর অ্যাটাক হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তখন গেছি। তারা যদি মনে করে তাদের ডাকে সাড়া দিয়ে গেছি, এখানে কিন্তু ভুল। আমি তাদের ডাকে সাড়া দিয়ে যাইনি। আমি যখন দেখছি আমার ছেলেরা রক্তাক্ত হচ্ছে, আমার ছেলেরা মরতেছে, আমার ছেলেরা মানে ন্যায্য কথা বলতে পারতেছে না, তাদের ন্যায্য দাবিটা তারা পাচ্ছে না, তখন কিন্তু আমি রাস্তায় নামছি। অনেকে বলতে পারে যে একটা দল, একটা অংশ হয়তো বা তাদেরটাকে সাড়া দিচ্ছে, তারা খুব বাহাদুরি করতেছে। ব্যাপারটা এরকম না ভাই। আমরা যুদ্ধ করেছি, বাংলাদেশের প্রতিটা মানুষ, ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী যে একটা আন্দোলন হইল, এই আপনার একটা সংগঠন, মানে একটা বৈষম্য বিরোধী যে ইয়েটা ছিল, ওটা সবাই ভয় পাইতো, কিন্তু চরম ভয় পাইতো। এটারে কি করলো? এটার অন্যদিকে টার্ন করে দিল কিছু লোক ভাই। এই আসলে টার্নটা করলো, আমি বলতেছি এই দেশটাই, এই দেশের ভাগ্যটাই খারাপ না আসলে আমার চোখ খারাপ, আমার কপাল খারাপ, আমি বুঝতেছি না। অথবা আমার কপাল খারাপ, নেক্সট প্রজন্ম হবে, নাকি এই দেশের ভাগ্যটাই খারাপ, আল্লাহ জানে। এত কিছু করার পরে, যুদ্ধের পরে মনে করলাম যে এখন হয়তো একটা সোনার দেশ পাবো, বিশ্ববাজারে তুলে ধরবো, এটা আমার বাংলাদেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার বাংলাদেশ। সুন্দর, সমস্যা নেই, সবকিছু মিলে যাব ভাই। আমরা একটা সংগঠন হওয়া দরকার ছিল, যে সংগঠনটা যে কোনো দলের প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে থাকবে, রাষ্ট্রপতির পরে আমরা থাকবো। যে কোনো দল, সেটা হোক বিএনপি হোক, জামাত হোক, যে ব্লাবলা, যে কোনো দল হোক, যে অন্যায় করবে গাড়া চিপা দিয়ে ধরবো। গাড়া চিপা দিয়ে ধরার জন্য ছাত্র জনতা সংগঠন। আমরা কি করলাম? লুবে পড়লাম, কারো প্ররোচনায় পড়ে একটা দল গঠন করলাম। মানে আমি মুখ খারাপ করতে পারছি না, মিডিয়া দেখতেছে তো বলবে লোকটা ভদ্রলোক, অভদ্রলোক। ভাই অভদ্রলোক তো সেদিনই হয়েছি আমি, যেদিন আমি যুদ্ধে গেছি ছেলের বাঁচাইতে, মেয়ের বাঁচাইতে, বুঝেন নাই ভাই? আমি ভদ্রলোক বিদায়ী, মানে আমি যুদ্ধে গেছি, আমি অভদ্রলোক না, আমি ভদ্রলোক। আমার মূল কথা হচ্ছে আমাকে ইউজ করে, আমাকে বানাই, আমাকে ইউজ করে, যোদ্ধাদেরকে ইউজ করে আপনারা কোন একটা দল গঠন করলেন। কি করলেন? দল গঠন করে এই 8 দিন হলো না, 8 দিনের দিন 16 দিন হলো না, কালকেও তো আপনাদের কিনে সমালোচনা হইলো। আপনাদেরকে সমালোচনা হলেও দুইজন আপনারা মঞ্চে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওই যে জুলাইপত্র ইয়ে করতেছে, ওই যে ঘোষণাপত্র প্রকাশ করতে দুইজন আছেন, আর 4জন কক্সবাজারে। ওখানে কমেন্টসে, ওখানে অনেক জায়গায় অনলাইনে দেখলাম কমেন্টস এরকম হচ্ছে, মানুষ বাজে কমেন্টস করতেছে। কেন ওরা? ভাই এখানে 2টা প্রশ্ন আমি রেখে গেলাম ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, এই যমুনা টিভির মাধ্যমে। ঘোষণাপত্রটা এমনও আজকে কমেন্টস আসছে, ঘোষণাপত্রটা ওনাদের পছন্দ মনমতো হয় নাই, এই জন্য ওনারা কক্সবাজারে চলে গেছে। দ্যাটস ফাইন। যদি মনমতো না হয়, ওনারা তো কক্সবাজারের ঘোষণার পত্র সময় তো যায় নাই, তার 24 ঘন্টা আগে গেছে, 12 ঘন্টা আগে গেছে। না মানে ওই তো হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, 12 ঘন্টা 24 ঘন্টা আগে গেছে। 12 ঘন্টা আগেই যখন দেখছি ওদের মনমতো হয় নাই, আমি ফ্যাসিস্ট সরকার হাসিনারে বিচারিত করলাম, আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই একটা ঘোষণাপত্র যদি আমার মনমতো নয়, আমি আবার যুদ্ধ ঘোষণা করব। আমি আবার তখন সংবাদ সম্মেলন করি, আমরা এখানেই থাকি, যে এটাতে আমরা
ঐক্যমত হতে পারলাম না, এটা আমাদের মন মতো হয়নি, এটা নিয়ে দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে কাহিনী হচ্ছে, এটা নিয়ে সুবিধা মতো কথা হচ্ছে, ভাই কেন করলাম না, না করলে আমরা কেন কক্সবাজার চলে গেলাম, কারণটা কি, কি বেনিফিট, কি পয়েন্ট, কি সুবিধা পাইলেন? এখন কেন এখন যুদ্ধ করার দরকার নাই কেন? তখন 500 টাকার গেঞ্জি পরছেন, এখন পাঞ্জাবি পায়জামা শুট কমপ্লিট পরেন, তখন রিক্সায় চলছেন, এখন বক্সি নিয়ে চলেন, সুবিধা বুক হয়ে গেছে? কিসের কথা? উত্তর দেন জনগণের কাছে, জনগণের উত্তরটা আপনাদের কাছে চাওয়া এটা আমার দায়িত্ব। আমি যোদ্ধা, আমি যুদ্ধ করেছি, জীবন বাজি রেখে আমি রাস্তায় নেমেছি, আমি কখনো ভাবি নাই আমার মায়ের বুকে আমি ফিরে আসবো। কেন আমাদেরকে নিয়ে কেন খেললেন? পুরা জুলাই যোদ্ধাদের যারা যুদ্ধ করেছে তাদেরকে মানে নষ্ট করে দিল ভাই। কিছুদিন আগে 4 দিন আগে এই বিষয়ে মন্তব্যটা শুনি বান্না ভাই আপনার কাছ থেকে, যে আপনি সৌম্য মুস্তাফিজ ভাই যেমন ভাবে ভাবছিলেন, আপনি কি তেমনটি ভাবেন যে কি প্রত্যাশাটা করেছিলেন আর কি প্রাপ্তিতে মিলল, নাকি আসলে প্রত্যাশাই করেন নাই? সৌম্য মুস্তাফিজ ভাইয়ের মতো বিবেকের তাড়নায় নেমেছিলেন, তিনি আসলে কোনো কিছু প্রত্যাশা করেন নাই, কিন্তু বিবেকের তাড়নায় তখন যখন দেখলেন যে তার সন্তানরা মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, মরে যাচ্ছেন, তখন মনে হলো যে না আসলে নামা দরকার, কথা বলা দরকার। দেখেন, কথা বলাটাই আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিজমটা প্রপারলি করতে, খুবই স্পেসিফিক, এখানে কোনো রাগঢাক করে কথা বলে লাভ নেই। আমার চেষ্টা ছিল, আমার কেউ কথা বলতেছে না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবাই, কেননা তখন তো মেইন স্ট্রিম মিডিয়ার অবস্থা, সবাই তো আর যমুনা টেলিভিশন ছিল না, সো আপনারা জানেনই তো মেইন স্ট্রিম বলে কিছু ছিল না বলতে গেলে, তো ছিল হচ্ছে কি, ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আপনি কোন জায়গাটাতে সবচেয়ে বেশি কথা বলবেন? সেখানে তো সমস্যা ছিল, পোস্ট ডিলিট করার সমস্যা হবে। এক্স্যাক্টলি, না এই যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে সেটা তো চলেছেই, এটা নিয়ে তো কোনো কথা নাই। আচ্ছা, ওই পুরো জুলাইয়ের টাইমে কয়েক হাজার মৃত্যুর পরোয়ানার ঘোষণা তো আমার নামেই হয়ে গেছে। যদি হাসিনা থাকতো তাহলে আমি বলি যে আমার 3টা আমার পরিণত হতো, আমার মতো যারা আছে, যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে, যারা এইটাকে সংগঠিত করার জন্য একটু হলেও অবদান রেখেছে। আমি কিন্তু আমার ক্রেডিট বাজির জন্য এটা বলছি না, এবং আমি ক্রেডিট চাই না, আমি বলি আমি কিছুই করতে পারি নাই। সব ক্রেডিট আবু সাইদ মুগ্ধদের, সব ক্রেডিট ওয়াসিমদের, সব ক্রেডিট আমার আহত ভাইদের, সব ক্রেডিট বাংলাদেশ পন্থী মানুষদের। আমি কিছুই না, আমি নোবডি। কিন্তু আমার জায়গাটা ছিল যেটা, সেটা হচ্ছে আমি যদি দুটো কথা সাহস করে বলি, যেহেতু আমাকে 2-4-5টা মানুষ ফলো করে, আমাকে চেনে, তাহলে তাদের মধ্যে সাহস সঞ্চার হবে যে বান্না ভাই এই স্ট্যাটাসটা দিচ্ছে, এই কথাটা লিখেছেন সোশ্যাল মিডিয়া এত সাহস করে। মানুষ তো আমাকে তখন কন্টিনিউয়াসলি লিখতেছে, ভাই আপনি যে লিখতেছেন আপনার তো জীবন নিয়ে আমরা সংখ্যা প্রকাশ করতেছি, যারা আমাকে ভালোবাসে। আমার কাজটা কিন্তু ছিল যে ওদের মিছিলের উপর লক্ষ লক্ষ আবাবিলের সেই পাথর জন্য ছুটে যায়, সেইটাকে সংগঠন করার একটু হলেও যদি ভূমিকা রাখতে পারি, সমুদ্রের 1 ফোঁটা জল হয়তো একটা পাথর হলেও যেন যায়, আমি সেটাই করেছি। আমার কাজটা ছিল যে সেই সময়টা আমার কথা বলার জায়গাটা ছিল এটাই, যে আমি কথা বলবই, এবং আমি এমন একটা জায়গা থেকে কথা বলেছি, আমার অবস্থান কাউকে আমি বোঝাতে পারবো না। আমার অন্য প্রফেশনে যে মানুষগুলো আছে, আমি কাউকে বোঝাতে পারবো না আমার কষ্টটা, আমি কাদের সাথে ছিলাম, আমি কি পরিমাণ অসভ্যদের সাথে, আমি মানে একটা ন্যাশনাল টেলিভিশনে কথা বলছি, মানে প্রচণ্ডভাবে গালাগাল করতে ইচ্ছা করে, কিন্তু আমি তো বলতে পারি না। তো একটা ন্যাশনাল টেলিভিশনে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটার বাইরে তো যেতে পারছি না, কিন্তু সেটা করতে পারলে হয়তো একটা পডকাস্ট শো হলে আমি একটা গালি দিতাম এখন। হ্যাঁ, সো কাদের সাথে ছিলাম সেটা বুঝতে হবে। সেই তারাই এখন আবার দেখেন, তারা 17 বছর ভালো ছিল এবং ভালোই ছিল, এরা 17 বছর ভালো ছিল, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। দেখেন প্রবলেমটা হচ্ছে এরা ওই সময় যারা পাওয়ারে ছিল তাদেরকে চাটছে সমানে, সকাল বিকাল রাত 24 ঘন্টা। এরপরে এখন আসছেন আপনি দেখবেন ওরা পাওয়ারের অংশ হয়ে গেছে, এখন বড় বড় কথা বলে। যারা আমার মতো এই 2-4-5টা মানুষ বা আরো কিছু সংখ্যার বেশি মানুষ, যে মানুষগুলো চাটলো না হাসিনাকে ন্যূনতমভাবে 17 বছরের জার্নি, কিন্তু এটা শুধু জুলাই না, প্লিজ আপনি বলেছেন আপনার নৈতিক শিক্ষাটা এইভাবে, প্লিজ বুঝতে হবে এই জায়গাটা, এটা 17 বছরের জার্নি, এটা শুধু জুলাইয়ের আলাপ গল্প না। জুলাইয়ের 29 তারিখে আপনি নামে নেমেছেন কিনা সেই গল্পটা না, এটা 2016 সালের 29 তারিখে আপনি নেমেছেন কিনা, 2018 সালের 29 তারিখ আপনি কোথায় ছিলেন অক্টোবরে, যখন বিএনপি মার খাচ্ছিল, যখন জামাত মার খাচ্ছিল, যখন বাংলাদেশপন্থী মানুষগুলো গুম খুন শিকার হচ্ছিল, তখন আপনি কথা বলেছেন কিনা, নাকি আপনি তাদের পাওয়ারের অংশীদার ছিলেন, আপনি তাদেরকে ফ্লেক্স করেছেন কিনা। আমাকে স্পষ্ট একটা লাইনে আসেন, কথা বলতে হবে খুব স্পষ্টভাবে। দেখেন, শাপলায় যখন গণহত্যা হলো তখন আপনি কোন পক্ষে ছিলেন বলেন? যখন শাহবাগে আপনার কোর্টের বিচার নিয়ে আপনি কোর্টের রায় বদলাই দিচ্ছেন, তখন আপনি কোথায় ছিলেন, কোন পক্ষে ছিলেন, সেটা নিয়ে কথা বলেন। আসল আলাপে আসেন। আসল আলাপ কথা বলতেছেন না কেন? শুধু জুলাই আলাপ করলে হবে না ভাই, এটা 17 বছরের জার্নি।
এই মানুষগুলো যে এত বছর ধরে জার্নি করে যারা আসলো, যারা খুনের শিকার হলো, তাদের অবদান আপনারা স্বীকার করবেন না? সেই পরিবারগুলোকে আপনারা সেলুট জানাবেন না? এটা একটা প্রেক্ষাপট, আপনি তাদেরকে বীর ঘোষণা করবেন না? যদিও তাদেরকে বীর ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে, কিন্তু আমি আরো স্পেসিফিক করতে চাই, এটা আমি বারবার যে জায়গাটা এমফাসাইজ করতে চাই, 17 বছরে যারা ক্ষমতার অংশে ছিল তাদেরকে কন্ডেম করতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে যাদের কাছে। দারুণ একটা পয়েন্ট বান্না ভাই, খুবই দারুণ একটা পয়েন্ট। আপনার ভাগ্যে কতটুকু ক্রেডিট যুক্ত হলো? দেখেন, ক্রেডিটের রাজনীতি আমি করি না, এবং যারা করবে তাদের বিরুদ্ধেই আমরা দাঁড়াবো। এখন তো সবাই ক্রেডিট নিয়ে টানাটানি করছে, যেগুলো যারা ক্রেডিট নিয়ে টানাটানি করবে এরা অভ্যুত্থানের শত্রু, বাংলাদেশের শত্রু। বান্না ভাই কিন্তু একটু আগে মেনশন করলেন যে সবাই এখন কি করেছে, বান্না ভাই যে জায়গা থেকে আলোচনা করলেন, উনি যে জায়গা থেকে কথাটা বললো, জি, সেই জায়গাটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি। দেখেন ঘটনাটা কি ঘটলো। প্রথমত আমি সুমন ভাইয়ের জায়গা থেকে আসি। জি, পাওয়ার অলওয়েজ ক্যাপচার্ড বাই এলিটস, বিজনেস এলিটস, পলিটিক্যাল এলিটস, এনজিও এলিটস, নন এলিটস। সেখানে ক্ষমতার সাথে তো আমরা জনগণের সম্পর্ক কায়েম করার জন্য রাস্তায় নামছিলাম। এক্স্যাক্টলি। আপনার 16-17 আমরা 13 সাল থেকে দেখেন বাংলাদেশের ইতিহাসের একটা কোষ্ঠী পাথর হলো শাহবাগ। এই প্রথম বাংলাদেশের কৃত্রিম জনজাগরণ, যেটা এই শাহবাগে ঘষা দিলে যে কারো রাজনৈতিক চরিত্র আপনি পরিষ্কার ফকফকা দেখতে পারবেন। এটা আলাদিনের চেরাগের মতো, আয়নার মতো। হ্যাঁ, যে কোনো ব্যক্তির রাজনৈতিক ইমান কি এটা বোঝার জন্য শাহবাগে তার পজিশন কি এটা বুঝলে আপনি সহজে মিলাইতে পারবেন। যাই হোক, তো ফলে আপনি দেখেন এখন এই যে আপনার পাওয়ারের মডেলটা, এই লম্বা সময় ধরে স্ট্রাগল, সংগ্রাম, যেটা বান্না ভাই বলার মধ্যে দিয়ে যখন এটা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হইলো, প্রেক্ষাপট তৈরি হওয়ার মধ্যে দিয়ে যখন কমন ভিকটিমহুড কায়েম হইলো, যেমন একটা প্রাইভেটের ছাত্র, গৃহবধূ, স্কুলের ছাত্র, হ্যাঁ, ব্যবসায়ী, হকার, শ্রমিক, টোকাই মিলায় যখন একটা কমন ভিকটিমহুডের মধ্যে হাসিনার পতন হইল, তাই না? কিন্তু পতন হওয়ার মধ্য দিয়ে ওই সময়ের জন্য ক্ষমতাটা কোথায় নেমে আসছিল? ক্ষমতাটা জনগণের কাছে নেমে আসছিল। এই জন্য দেখবেন ক্ষমতা কীভাবে ফাংশন করে এটা আমাদের বুঝতে হবে। ক্ষমতা ফাংশন করে টপ টু বটম, কিন্তু যখন এই ক্ষমতা প্রতিরোধের মুখে পড়ে তখন এই জিনিসটা সিম্পলি উল্টায় যায়, তখন এটা বটম টু টপ হয়ে যায়। আমি তো ভাই ক্ষমতা নিয়ে নিলাম 5 তারিখে, এবং রক্তের বিনিময়ে আমি তো ক্ষমতা অর্জন করলাম। সেই ক্ষমতাটা কিভাবে আবার ঘুরা ফিরে একটা কাঠামোর মধ্যে দিয়া আবার কতগুলো এলিট ক্যাপচার করে ফেললো, সেই দুঃখের কথাই সুমন ভাই বলতে চাচ্ছিল, যদি আমি বুঝে থাকি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই দিক থেকে তাইলে আপনাদের এই ঘটনাটা কেন ঘটে বাংলাদেশে বারবার? এটা 71-এও ঘটছে। 71-এ যুদ্ধের খবর নাই, ওই পারে পয়রা রইল, আর আমার এসে থাকলো, এখানে এসে বিশাল মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেটগুলো যদি তন্ন করে খোঁজেন, যারা রণাঙ্গনে যুদ্ধ করছে তারা তো মারা যাওয়ার জন্যই গেছিল, তারা ওই ক্রেডিট নিয়ে কোনোদিন টেনশিত ছিল। প্রচুর লোক সার্টিফিকেটই আনতে যায়নি, কিন্তু যারা ওইবার আরামে এসেছিল প্রত্যেকে সার্টিফিকেটের জন্য আপনার ধন্যবাদ দিচ্ছে এবং সার্টিফিকেট নিয়ে আসছে। যাই হোক, ফলে এই যে একইভাবে জুলাইকে তারা অর্নামেন্ট আকারে ব্যবহার করছে। জুলাইয়ে যখন ধরেন আপনি 2 তারিখে ঘোষণা দিলেন, 2 তারিখে বীরত্ব প্রকাশ করলেন, হ্যাঁ, বা ধরেন 3 তারিখে ডিসাইডেড হয়ে গেছে বীরত্ব প্রকাশ করলেন, 4 তারিখে বীরত্ব প্রকাশ করলেন, সবই অভ্যুত্থানের পার্ট, অংশ। কিন্তু সেটাকে দিয়ে আমরা বিগত 16-17 বছরের এই যে পুরা ফ্যাসিবাদকে কায়েম করার, আপনি যে একটা সার ছিলেন, রাসায়নিক সার, ইউরিয়া সার, যে কারণে হাসিনা এরকম ফুল্লা ফেপে বড় হয়েছে, সেই অন্যায় তো জাস্টিফাই হয়ে যাবে না, সে অন্যায় জাস্টিফাই হবে না। এবং এই পুরা প্রক্রিয়াটা সমাজকে কি করছে, আপনার আওয়ামী লীগ করাতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সমস্যাটা কি হয়েছে জানেন? সমস্যাটা হয়েছে গোটা সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট করার দায় আপনি দায়ী। আপনি পার্সোনাল কোনো সমস্যা করেন নাই হয়তো, কিন্তু আপনি যেটা করছেন, আপনি পুরো জাতির সাথে প্রতারণা করছেন। এবং পুরো জাতির মধ্যে একটা লিকুইড চরিত্র, যখন যেই পাত্রে খুশি আকার নেওয়ার যে একটা স্বভাব, হ্যাঁ, এই যে একেবারে সুবিধা পার্টি, এই পার্টির একটা কালচার আপনি তৈরি করছেন। আপনি সেলিব্রিটি, আপনি বড় নির্মাতা, আপনি বড় অমুক, আপনি বড় বুদ্ধিজীবী, কিন্তু বেসিক্যালি আপনি একটা আওয়ামী তন্ত্রকে পরিপুষ্ট করার জন্য যেভাবে ভূমিকা পালন করছেন, আজকে এখন আপনি রেডিক্যাল বিএনপি জামাত। আচ্ছা, আমরা বিষয়টা আরো বিস্তারিত কথা বলবো রনি ভাই, তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আরো ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন আরো ফেমাসের আয়োজন, একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা একটু ফিরতে চাই রেজাউল করিম রনি ভাই আপনার কাছে। কি করা উচিত? আমরা একদম খুব বেসিক আমি প্রশ্নটা করতে চাই। আমি সুর মুস্তাফিজ ভাইয়ের মতো একটু বলতেই চাই যে আসলে মনে না খুব দুঃখ, কি করা উচিত দুঃখটা কমানোর জন্য? দেখেন, ছোট্ট করে বলি, লম্বা আলাপ। আমাদের প্রথম কথা হলো যে আমাদের এখানে 16-17 বছরে আমাদের এখানে যে প্রথম যে ক্ষতিটা আওয়ামী লীগ করেছে, সেটা হলো মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিচ্ছে সমাজের। ফলে আপনি ডেমোক্রেটিক রাষ্ট্র করতে চান, তার জন্য ডেমোক্রেটিক কালচার লাগবে, টলারেন্স, সহনশীলতার সংস্কৃতি লাগবে। এখন যারা এই লিকুইড ক্যারেক্টারটা আপনার মোকাবেলা করতে হবে প্রথম, এই জন্য
অবশ্যই আওয়ামী লীগ করা মানেই অন্যায় করা না। জি, আওয়ামী লীগের কথায় যারা গুম খুন ফৌজদারি অপরাধী তারা অন্যায়কারী। জি। যারা আওয়ামী সমর্থক তারা একটা ভুল ইডিওলজি বিশ্বাস করতো। এখন মানুষ মাত্র ভুল করতে পারে, কিন্তু মানুষ মাত্র তো অন্যায় করতে পারে না। তো আপনি ভুল করতেন, এটা স্বীকার করে ডেমোক্রেটিক বাংলাদেশ ঘটনায় ঝাঁপাই পড়েন। তা না করে আপনি চোরাগুপ্তা আচরণ করতেছেন কেন? আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ অভ্যুত্থানের সময় বিপ্লবী সুযোগ বুঝা যখন আসিনা থাকবে না বুঝতেছেন, এখন আপনি বিএনপি জামাত হওয়ার জন্য এরকম উতলা হয়েছেন কেন? তাহলে তো সমাজটা আগাবেন না ভাই। রাইট। আপনার শুনেন, আমি শেষ করে দিয়ে সহজ একদম সংক্ষেপে, সেটা হলো দস্তয়েভস্কি একটা কথা বলছিল, অ্যাবভ অল ডু নট লাই টু ইউর সেলফ। যত যাই হোক আপনি নিজের সাথে মিথ্যা বলেন না, তাহলে আর কোনো সম্ভাবনা থাকবে না আপনার। একদম, মানে নিজের কাছে সৎ হওয়াটা খুব জরুরি। আমি একদম মানে একটা প্রশ্ন করি, একটা বইয়ের নাম কি করিলে কি হয়? কি করিলে কি হবে বলেন? কি করিলে কি হবে বলতেছিলে, আমি আপনার বলি, আমরা যে যুদ্ধ করলাম, আমি খুব শর্ট কথায় বলে দিই, যুদ্ধ করলাম 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে জুলাইয়ের যারা আহত হইল নিহত হইল তারা বিচার পেল না। 1 বছরের মধ্যে নতুন দল গঠন হইল, উপদেষ্টা পরিষদ রদবদল হইল, বহুত মানুষ নতুন গাড়ি পাইলো, বাড়ি পাইলো, পকেট গরম করলো, সব পাইলো। আমরা জুলাই যোদ্ধারা আমরা কেন বিচার পাইলাম না? বিচার পাইলাম না। আমার শহীদ যারা হইল তারা কেন, তাদের পরিবার কেন বিচার পাইল না? 1 বছর এত কিছু করতে পারছেন, জেলায় দৌড়াইতে পারছেন, এই বিচারের জন্য আপনি কয়েক মিনিট আপনি রাস্তায় নামছেন বলেন? ডাক দিতেন আবার যে আমরা যারা যোদ্ধা আমরা বিচার পাইলাম না। ভাই কি করে পাবেন? আমি ওই কথাটাই সেদিন উসমানী মিলনায়তনে আমাকে ইনভাইট করছিলাম, আমি ওখানে বলতে গেছিলাম, আমাকে অপরচুনিটি দেয়নি। ওখানে 2 জন উপদেষ্টা ছিল, বলতে চাচ্ছিলাম যে কিভাবে বিচার করবে ভাই? ওই উপদেষ্টা মহলে, ওই যে আমি টিভিতে বলছিলাম, ওই যে গাজী টিভিতে উপদেষ্টা মহলে এটা প্রশ্ন করছে, ওই উপদেষ্টাকে আমি অসম্মান করতেছি না, উনি সম্মানী ব্যক্তি। আমি বলতে চাইছিলাম ওইটা যে ভাই আমরা উপদেষ্টা নিয়োগ দিতে গিয়ে ওখানেও বৈষম্য করছি। আমাকে এটা আমার কমেন্টসে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমার দেখাই দিছে, বৈষম্যের জন্য যুদ্ধ করলেন। আর এখানে কি করলেন? একই মামলায় নুসরাত ফারিয়া 2 দিন জেল কাটলো, আর ওই একই মামলার আসামি তিশা অভিনয় করে তিশা আপুর হাজবেন্ড উপদেষ্টা হইলো। ওনারা ভালো লোক, ওনাদের কেন বানাইলো? সমালোচনা তো ওইখানেই হয়ে গেল ভাই। কেন করলেন? কারণটা কি? উপদেষ্টা হওয়ার মতো লোক কি বাংলাদেশে কম ছিল? উনাকেও প্রশ্নবিদ্ধ করলেন। আপনারা যে এই মানে বৈষম্যের জন্য যুদ্ধ নামে আরেক বৈষম্য পকেটবাড়ি করলেন, এটা দিস ইজ দ্য প্রুফ। ভাই এটা কেন করলেন? এটা কেন হইলো? মূল কথা হচ্ছে কি জানেন? সব কথার এক কথা, মূল কথা আমরা যুদ্ধে গেছি ভাই, আমার মা কিন্তু আমার হাত ধরে আটকায়নি, দেশের জন্য গিয়েছি। এই দেশটা ভালো থাকো, সবকিছু এটাই হচ্ছে লাস্ট চাওয়া। বান্না ভাই, ভালো থাকার জন্য আসলে কি করতে হবে আপনার পরামর্শ ছোট করে? পরামর্শ এটাই যে আসলে পজিটিভ থাকতে হবে, আমাদের পজিটিভ থাকা উচিত। এবং আমি আসলে কোনো ব্যক্তিগত ক্রোধ রেষারেষির জায়গাতে বিশ্বাস করতে চাই না। আমি চাই যে মানুষটা ভুল করেছিলেন তিনিও সঠিক কাজটাই করুন, দেশটা তো তাহলেই আগাবে। আমাদের আসলে এই রাগ রেখে লাভ নাই, আমাদের রাগটা প্রশমিত করা প্রয়োজন। প্রশমিত করে আমাদের সকল ব্যক্তি চাহিদার উপরে উঠে শুধু দেশটাকেই সবার উপরে রাখা উচিত, সবার উপরে দেশ। জি, বাংলাদেশ নিয়ে একটা শব্দ। বাংলাদেশ নিয়ে একটি স্বপ্ন, সেটা হলো বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় দেখতে চাই, এমন একটা জায়গায় যেতে চাই, বিশ্ব বাঙালির একটাই দেশ বাংলাদেশ। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন মনে রাখতে হবে দেশ কিন্তু একটাই। আপনি যদি বাঙালি হন, যে ধর্মের হন, যে জাতির হন, যে ভাষার হন, চাকমা হন, মারমা হন, হ্যাঁ, মানে উত্তরাধিকার সূত্রে যদি এই দেশে কোনো না কোনো সময় আপনার পূর্বপুরুষ থেকে থাকে, এরপরে আপনি নিউ ইয়র্কে থাকেন, আসামে থাকেন, যেখানেই থাকেন, আপনার আবেগের জায়গা একটাই বাংলাদেশ। এক বাক্যে বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের কোনো প্রত্যাশা মনে করেন? স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। এক বাক্যে এক কথায়, স্বৈরাচার মুক্ত করতে গিয়া নতুন কোনো স্বৈরাচারের উত্থাপন হইলে আমরা আবার রাস্তায় নামতে প্রস্তুত, রেডি। বান্না ভাই? একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই দেশে সবাই মিলেমিশে থাকবে। একদম সহজ কথা, প্রথম কোনো রাগঢাক নাই। বাংলাদেশপন্থী প্রত্যেকটা মানুষ, প্রত্যেক রাজনৈতিক দল একত্রে অবশ্যই থাকবে, কেউ কাউকে শত্রু মনে করবে না, অপোনেন্ট মনে করতে পারে। এবং প্রপার কি বলবো, এক ধরনের আলোচনার মধ্য দিয়েই এবং নিজেদের ভালোটাই বুঝবে আসলে, মানে দেশের ভালোটা সবার আগে বুঝবে। দেশের ভালোটা যেন সবসময় হয়, সেইটাই আসলে আমাদের প্রত্যাশা। আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল আপনাদের প্রতি। আমিও বলতে চাই থ্যাংক ইউ টু যমুনা টেলিভিশন, আমাকে প্রথমবারের মতো ডাকার জন্য। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। দর্শক, আরই ফেমাসের আয়োজনে যারা যুক্ত ছিলেন, একটা কথা কিন্তু বলতে চাই, সবাই আসলে এই সবার জন্যই বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের এবং আপনারা আমরা সবাই মিলে কিন্তু বাংলাদেশের মালিক। ফলে বাংলাদেশটাকে ভালো রাখা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। বাংলাদেশটা যদি
ভালো থাকে, ভালো থাকবেন আপনিও। দেখা হবে পরবর্তী আয়োজনে।